আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। আজকের আলো আর অন্ধকারের মধ্যবর্তী যে ইতিহাস আমরা দেখছি, সেখানে সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু এটাই। কেন রাজনীতির টেবিল শেষ পর্যন্ত রক্ত আর চক্রান্তের খসড়ায় পরিণত হয়? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন। যখন কোনো একটা রাষ্ট্র বা ভূখণ্ডে ক্ষমতার মসনদ বদলে যায়, তখন কি শুধুই আসলে ক্ষমতার রদবদল ঘটে, নাকি তার আড়ালে আন্তর্জাতিক ভূ রাজনীতির এমন কিছু কুশীলব চাল চালতে শুরু করে যা সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে যায়? আপনারা নিশ্চয়ই ভাবছেন, ইতিহাস কি কেবলই রাজপ্রসাদের যে চক্রান্ত, সেই চক্রান্তের দলিল? আমি বলবো না। কিন্তু ইতিহাস বারে বারে আমাদের দেখিয়েছে, যখনই এ অঞ্চলের রাজনীতিতে বিশেষ এক মতাদর্শ বা বিশেষ এক নেতৃত্বের পতন ঘটে বা তাকে অপসারণ করা হয়, তখনই একদল অদৃশ্য শক্তি অন্ধকার গর্ত থেকে কিন্তু বের হয়ে আসে। সুপ্রিয় দর্শক, সম্প্রতি সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরীর একটা এক্স পোস্ট এবং আন্তর্জাতিক কিছু সামাজিক দূরবীনে যে সকল তথ্য উঠে এসেছে, তা কেবল রাজনীতি প্রেমীদের জন্য চমক নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার অখণ্ডতার জন্য এক বিরাট সতর্কবার্তা। আমরা যদি ভারতের মাটিতে আশ্রয় নেয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে বর্তমান সময়ে যে সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের কানাঘুষা চলছে সেগুলো শুনছি, সেদিকে একটু নিরপেক্ষ দৃষ্টিতে যদি তাকাই, তবে দৃশ্যপট কিন্তু অত্যন্ত বিভীষিকাময়। কিন্তু তার চেয়েও বড় চমক কোথায় জানেন? ঠিক যেই মুহূর্তে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং আন্তর্জাতিক জঙ্গি সংগঠন লস্করি তৈয়বার বিরুদ্ধে শেখ হাসিনাকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য আত্মঘাতী স্কোয়াড বা সুইসাইড ভেস্টের মাস্টার প্ল্যান করার খবর ডালপালা মেলছে, ঠিক সেই মুহূর্তে ওয়াশিংটনের ডিপ স্টেট এবং মার্কিন কূটনীতিতে কিন্তু দেখা যাচ্ছে এক অবিশ্বাস্য মোড়। দেখুন, দিল্লির মার্কিন রাষ্ট্রদূত যখন ঢাকা ও দিল্লির নিজেদের কূটনৈতিক চ্যানেলগুলোকে নির্দেশ দিচ্ছেন বিদেশে ছড়িয়ে থাকা আওয়ামী লীগ যে সকল নেতাকর্মী রয়েছেন সেই সকল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই মাথায় প্রশ্ন আসে, এই দুই ভিন্নমুখী মেরুর চাল একই সময়ে মিলছে কিভাবে? দর্শক, রাজনীতির এই রহস্যময় সমীকরণ বুঝতে হলে কিন্তু আমাদেরকে শুধু আজকের যে খবর সেই খবরে চোখ রাখলে আসলে চলবে না। আমাদের পেছনে ফিরে তাকাতে হবে, দেখতে হবে সেই পুরনো ঐতিহাসিক রক্তের দাগগুলোকে। আমরা যদি 60 বা 70-এর দশকের দিকে তাকাই, তবে দেখব দক্ষিণ এশিয়ায় যখনই আসলে কোনো বড় ধরনের শক্তির ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, তখনই আইএসআই বা বিদেশি কোনো তৃতীয় শক্তি নিজেদের এজেন্ডা বাস্তবায়নে কোমর বেঁধে নেমে পড়েছে। শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর থেকে শুরু করে পরবর্তী কয়েক দশকের ইতিহাস কিন্তু প্রমাণ করে, এই ভূখণ্ডে একটি শক্তিশালী সার্বভৌম এবং তুলনামূলক স্থিতিশীল সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র আসলে নতুন কিছু নয়। বিশেষ করে আওয়ামী লীগকে কেন্দ্র করে যেসব রাজনীতি আবর্তিত হয়েছে, সেগুলোকে নিরপেক্ষভাবে যদি বিচার করা হয়, তাহলে দেখা যাবে তারা সব সময়ই কোনো না কোনো আঞ্চলিক পরাশক্তির চক্ষুশূল, আবার অন্য পরাশক্তির আস্থার প্রতীক ছিল। তবে সুপ্রিয় দর্শক, শেখ হাসিনার বর্তমান রাজনৈতিক যে অবস্থান, সেই অবস্থানের কথা যদি ভাবি, তবে কিন্তু মানতেই হবে তিনি শুধুই একটা দলের সভানেত্রী নন, বরং বিগত 1.5 দশক ধরে বাংলাদেশের যে অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় ছিল, তার একচ্ছত্র কেন্দ্রীয় চরিত্র ছিলেন তিনি। এখন তিনি ক্ষমতার বাইরে প্রতিবেশী দেশ ভারতে অবস্থান করছেন, কিন্তু তার এই অবস্থানে কি তবে তার বড় বিরোধীদের জন্য সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়ালো বর্তমান সময়? পাকিস্তানের লস্করে তৈয়বা কিংবা আইএসআই এর ঢাকা সেল যেভাবে একটি 5 সদস্যের সুইসাইড স্কোয়াড তৈরি করার চেষ্টা করছে বলে খবর আসছে, সেটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এতে প্রেসের স্টিকার লাগানো গাড়ি কিংবা রিমোট কন্ট্রোলড বিস্ফোরক ব্যবহারের যে মাস্টার প্ল্যানের কথা শোনা যাচ্ছে, তা আমাদের স্পষ্ট মনে করিয়ে দেয় আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীগুলোর পুরনো কৌশলগুলোকে। দেখুন, যখনই তারা কোনো গণজোয়ার
কিংবা বিশাল জনসমাগমে লক্ষ্যবস্তু বানায়, তখন সংবাদ মাধ্যমের ছদ্মবেশ ধারণ করা তাদের জন্য সবচেয়ে এবং নিরাপদ সহজ পথ। কিন্তু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে ভেবে দেখুন, কেন শেখ হাসিনাকেই এই মুহূর্তে আবার প্রধান নিশানা বানানোর দরকার পড়ল? কারণ হয়তো এটাই, যদি তিনি কোনোদিন দেশে ফিরে আসেন এবং তার উপস্থিতিতে যদি লক্ষ মানুষের ভিড় জমে, তবে সেই বিশাল রাজনৈতিক প্রত্যাবর্তন কিন্তু কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ যে ক্ষমতা, সেই ক্ষমতাই বদলাবে না, বরং এই যে দক্ষিণ এশিয়ায় পাকিস্তানি বা উগ্রবাদী অপশক্তির যে প্রভাব বিস্তার শুরু হয়েছিল, সেটাকে পুরোপুরি ধূলিসাৎ করে দেবে। কিন্তু ইতিহাসের এই খেলায় মুডটা কোন জায়গায় ঘুরছে একটু ভালো করে পর্যবেক্ষণ করুন। আপনারা অনেকেই এখন হয়তো ভাবছেন, আমেরিকা তো গত কয়েক বছর ধরে তৎকালীন সরকারের প্রতি বেশ কিছুটা কঠোর অবস্থানেই ছিল, তাই না? মানবাধিকার বা নির্বাচনের ইস্যুতে বেশ কিছুটা চাপ তৈরি করেছিল। কিন্তু রাজনীতি আসলে এমন একটা জায়গা যেখানে স্থায়ী বন্ধু বা শত্রু থাকে না। রাজনীতি বুঝে শুধুই স্বার্থের ব্যাকরণ। দিল্লির মার্কিন কূটনীতিবিদ সার্জিও গোর যখন দিল্লির পাশাপাশি ঢাকার দূতাবাসকেও নির্দেশ দিচ্ছেন যে বাংলাদেশে কিংবা বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, তাদের সাথে ডায়ালগ তৈরি করতে হবে, তখন কিন্তু গল্পের যে পটভূমি, সেই পটভূমি একদমই বদলে যায়, সেটা আর বর্তমান জায়গায় থাকে না। ওয়াশিংটন কি তবে বুঝতে পারছে যে বাংলাদেশের যদি কোনো চরমপন্থী শক্তি বা তীব্র ভারত বিরোধী ভাবাপন্ন গোষ্ঠী পুরোপুরি আসন গেড়ে বসে, তবে তা পুরো অঞ্চলের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার জন্য এক ভয়াবহ ঝুঁকি তৈরি করবে? দেখুন, মার্কিন পররাষ্ট্রনীতির এই যে 180 ডিগ্রি ঘুরে যাওয়া বা অন্তত এক ধরনের ভারসাম্য রক্ষা করার চেষ্টা, এটাকে কিভাবে দেখবেন? একজন পর্যবেক্ষক হিসেবে যদি দেখি, তবে বলবো এটি শক্তির ভারসাম্য রক্ষার এক অমুক খেলা। মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই চাইবে না দক্ষিণ এশিয়া এমন একটি অস্থিতিশীল বলয়ে পরিণত হোক, যেখানে লস্কর ই তৈয়বা বা আইএসআই এর মতো উগ্রবাদী দলগুলো নিজেদের পায়ের নিচের যে মাটি, সেই মাটি শক্ত করার সুযোগ পায়। তাই একদিকে যখন অন্ধকার শক্তি হাসিনাকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কৌশল, আত্মঘাতী জ্যাকেট তৈরি করছে, অন্যদিকে বিশ্ব রাজনীতিতে শেখ হাসিনার রাজনৈতিক যে প্রাসঙ্গিকতা, সেই প্রাসঙ্গিকতা এবং তার দলের প্রভাবকে কোনোভাবেই যে একদম ছুঁড়ে ফেলা সম্ভব নয়, এই সত্যটা মেনে নিতে কিন্তু বাধ্য হচ্ছে বড় বড় পরাশক্তিগুলো, এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেটা সবার আগে কিন্তু বাধ্য হয়েছে। দেখুন, ইতিহাস কিন্তু কখনোই একই রেখা আসলে চলে না। 1975 সালের আগস্টের সেই কালো রাতের কথা নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে, যেখানে এক লহমায় একটি দেশের রাজনৈতিক গতিপথ বদলে দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু রক্ত দিয়ে কি আদর্শ বা কোনো বড় রাজনৈতিক শক্তিকে সবসময় মুছে ফেলা যায়? গত 5 দশকের বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতি যদি নিরপেক্ষ চোখ দিয়ে দেখেন, তবে অবশ্যই বুঝতে পারবেন আওয়ামী লীগ কিন্তু নিছক একটি রাজনৈতিক দল নয়, বরং এটি বাংলাদেশের যে অস্তিত্ব, সেই অস্তিত্বের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক বিশাল নেটওয়ার্ক। যতবারই এই শক্তিটিকে পুরোপুরিভাবে নির্মূল করার চেষ্টা করা হয়েছে, ততবারই কিন্তু তারা উল্টো প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন খবর আসছে যে সাবেক প্রধানমন্ত্রী যদি দেশে ফেরেন, তবে তাকে স্বাগত জানাতে আসা জনসমুদ্রকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে, তখন কিন্তু সাধারণ মানুষের মনে তীব্র শঙ্কা তৈরি হওয়াটাই অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু কেন? কারণ রাজনীতির এই যে সহিংসতা, এই সহিংসতার খেলা যখন রাজপথ ছাপিয়ে সাধারণ মানুষের জীবনকে একেবারে থমকে দেওয়ার চেষ্টা করে, তখন সাধারণ জনগণই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। প্রেস স্টিকার লাগানো, গাড়িতে করে বিস্ফোরক ঢুকানোর এই যে অভিনব কিন্তু ঘাতক প্ল্যান, তা নিরাপত্তা বিশ্লেষকদেরও চিন্তায় ফেলে দিয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই চক্রান্ত কি কেবলই ঢাকা কেন্দ্রিক, নাকি এর পেছনে রয়েছে এক বিশাল আন্তর্জাতিক কোনো ভূ রাজনৈতিক ছক? পাকিস্তান কি চায়? পাকিস্তান কি চায় বাংলাদেশের রাজনীতিতে আবারও সেই 90-এর দশকের বা 2000 সালের শুরুর দিকের মতো উগ্রপন্থার প্রাদুর্ভাব ঘটাতে?
দর্শক, আমরা যদি বিগত বছরগুলোতে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের কূটনৈতিক যে শীতলতা, সেই শীতলতার দিকে একটু ভালো করে তাকাই, তবে আইএসআই এর এই যে ব্যাকস্টেজ খেলা, এই খেলাকে খুব একটা অস্বাভাবিক বা কাল্পনিক বলে উড়িয়ে দেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। অন্যদিকে ভারতের ভূমিকার কথাও কিন্তু আমাদের নিরপেক্ষভাবে অবশ্যই বিচারে আনতে হবে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং তার নিরাপদ সুরক্ষার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ দিল্লির উপর। এখন দিল্লির মাটিতে বসে যখন আমেরিকার কূটনৈতিকরা আওয়ামী লীগের সাথে নতুন করে লাইন তৈরি করার কথা ভাবছে, তখন ভারতের সাউথ ব্লক নিশ্চয়ই এটাকে নিজেদের যে ভূ রাজনৈতিক চাল, সেই ভূ রাজনৈতিক চালের একটি বড় সাফল্য হিসাবেই দেখছে। দেখুন সুপ্রিয় দর্শক, এতদিন ধরে ওয়াশিংটন এবং দিল্লির যে দ্বিমুখী নীতি ছিল বাংলাদেশ প্রশ্নে, সেখানে কি তবে এখন এক ধরনের একমুখী সমীকরণ তৈরির প্রক্রিয়া শুরু হলো? মার্কিন রাষ্ট্রদূতের এই যে আকস্মিক পদক্ষেপ, এর পেছনে নিশ্চয়ই এমন কিছু গোয়েন্দা রিপোর্ট রয়েছে যা আসলে সাধারণ মানুষের নাগালের বাইরে বলেই আমি মনে করি। যুক্তরাষ্ট্র হয়তো বুঝতে পারছে যে আওয়ামী লীগকে পুরো রাজনৈতিক সমীকরণ থেকে যদি বাদ দেয়া হয়, তবে বাংলাদেশে তৈরি হওয়া যে শূন্যতা, সেই শূন্যতা পূরণ করতে পারে এমন সব উগ্রবাদী শক্তি, যা শেষ পর্যন্ত পুরো ভারত মহাসাগরীয় অঞ্চলের যে স্থিতিশীলতা রয়েছে সেটাকে বিপন্ন করবে। দর্শক, দার্শনিক দৃষ্টিকোণ থেকে দেখলে ক্ষমতার এই সমীকরণে কেউই আসলে সম্পূর্ণ দুধে ধোয়া তুলসী পাতা নয়, আবার কেউই সম্পূর্ণ খলনায়ক নয়। প্রত্যেকেই খেলছে নিজের নিজের অস্তিত্ব রক্ষার খেলা। আওয়ামী লীগ দল হিসাবে হয়তো বিগত দিনে কিছু কৌশলগত বা রাজনৈতিক ভুল করেছে, কিন্তু দেশের সার্বভৌমত্ব ও এই যে ধর্মনিরপেক্ষতা, এই ধর্মনিরপেক্ষতার প্রাচীর হিসাবে তাদের যে ঐতিহাসিক গুরুত্ব, তা আন্তর্জাতিক পরাশক্তিগুলো এখন কিন্তু হারে হারে আন্দাজ করতে পারছে এবং টের পাচ্ছে। আর ঠিক সেই কারণেই একদিকে তাদের নিশ্চিহ্ন করার জন্য আইএসআই এর জঙ্গি নেটওয়ার্ক সক্রিয় হচ্ছে, আর অন্যদিকে আমরা কি দেখছি? অন্যদিকে দেখছি বিশ্ব মুরলেরা তাদের সাথে আলোচনার পথ খোলা রাখছে এবং তাদেরকে আলোচনায় ডাকছে। আসুন সুপ্রিয় দর্শক, এবার আমরা এই পুরো চিত্রনাট্যের সবচেয়ে আকর্ষণীয় এবং রহস্যময় যে অংশ, সেই অংশটিতে প্রবেশ করি। ভেবে দেখুন, যদি এই আত্মঘাতী হামলার ছক সত্যি বাস্তবায়িত হয় বা চেষ্টা করা হয়, তবে তার ফলাফল আসলে কি হতে পারে? দর্শক, একটি বড় দলের নেতা বা সাবেক রাষ্ট্রপ্রধানের উপর হামলা চালানো মানে কেবল আসলে একটা মানুষকে হত্যা করা নয়, বরঞ্চ আমি মনে করি পুরো দেশকে একটা গৃহযুদ্ধের দাবানলে ঠেলে দেয়া। লস্করি তৈয়বার মতো সংগঠনগুলো যখন সরাসরি মানব বোমা বা শক্তিশালী আইআইডির কথা চিন্তা করে, তখন আসলে বুঝতে হবে তারা কোনো আংশিক অস্থিরতা চায় না, তারা চায় আমূল ধ্বংস। আর প্রেসের স্টিকার ব্যবহার করার যে আইডিয়া, সেটা কিন্তু মুক্ত সাংবাদিকতার উপরও একটা বড় আঘাত। যদি সত্যি এ ধরনের কৌশল ব্যবহার করা হয়, তবে ভবিষ্যতে এই যে মূলধারার গণমাধ্যম, সেই মূলধারার গণমাধ্যমের নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্যতা কতটা মারাত্মক ঝুঁকিতে পড়বে, তা কি আমরা এখন ভেবে দেখছি? কিন্তু এই অন্ধকার খবরের উল্টো পিঠে আমেরিকার অবস্থান আমাদের আশার আলো দেখায়, নাকি নতুন কোনো জটিলতার সৃষ্টি করে, সেটাই কিন্তু আমি মনে করি এখন সব থেকে বড় গবেষণার বিষয়। দর্শক, ওয়াশিংটন যখনই আসলে কোনো বিরোধী বা ক্ষমতাচ্যুত দলের সাথে যোগাযোগ বাড়াতে নির্দেশ দেয়, তার অর্থ কি? তার অর্থ কিন্তু এটাই দাঁড়ায় যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি বা যে শূন্যতা তৈরি হয়েছে, তাতে তারা পূর্ণ আস্থা রাখতে পারছে না কারোর উপর। মার্কিন প্রশাসন নিশ্চয়ই হিসাব কষে দেখেছে, দক্ষিণ এশিয়ার এই কৌশলগত ভৌগোলিক অবস্থানে দাঁড়িয়ে আওয়ামী লীগকে উপেক্ষা করে রাজনৈতিকভাবে সফলতা আসবে না, বরং এটা হবে চরম বোকামি। রাজনীতির বিশ্লেষক হিসাবে যদি ইতিহাসের পাতাগুলো উল্টায়, তবে দেখব বহু স্বৈরশাসক বা বহু বড় বড় নেতাদের পতন হয়েছে। অনেকে নির্বাসিত হয়েছেন, আবার অনেকে নির্বাসন থেকে মহাকাব্যিক স্টাইলে ফিরে এসে ক্ষমতার শীর্ষবিন্দু স্পর্শ করেছেন। শেখ হাসিনার ক্ষেত্রেও কি ইতিহাস সেই একই পুনরাবৃত্তির দিকে এগুচ্ছে? এই প্রশ্নটাই কিন্তু এখন ঘুরে বেড়াচ্ছে দিল্লি, ঢাকা আর ওয়াশিংটনের যে কূটনৈতিক মহল রয়েছে, সেই কূটনৈতিক মহলের প্রতিটি পাড়ায় পাড়ার টেবিলে। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা খুব ভালো করেই জানে, যদি হাসিনাকে রাজনৈতিকভাবে রোখা না যায়,
এবং তিনি যদি আবার কোনো গণজোয়ার তৈরি করতে কোনোভাবে সক্ষম হন, তবে তাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে। তাই তাদের জন্য শেষ অস্ত্র হলো রক্তপাত। কিন্তু বিপরীতে আমেরিকার এই নতুন চাল কিন্তু পাকিস্তানের সেই চক্রান্ত বা ষড়যন্ত্রের মুখে অথবা জঙ্গি সংগঠনের ষড়যন্ত্রের মুখে এক বড় ধরনের কূটনৈতিক ধাক্কা। আমেরিকা হয়তো বার্তা দিতে চাইছে যে তারা কোনো চরমপন্থী বা উগ্রবাদী অপশক্তির হাতে বাংলাদেশকে ছেড়ে দিবে না, এবং তারা প্রস্তুত নয়। তবে এই খেলাটা কিন্তু মোটেও আসলে সহজ নয়, কারণ এই খেলার প্রতিটি চালের সাথে জড়িয়ে আছে কোটি কোটি মানুষের ভবিষ্যৎ এবং একটি স্বাধীন দেশের অস্তিত্ব, একটি স্বাধীন দেশের সার্বভৌমত্ব। এখন মূল জায়গায় আসা যাক। এই যে আলো আর আধারের সংঘাত, আন্তর্জাতিক গোয়েন্দা খবরের টানটান উত্তেজনা আর মার্কিন কূটনীতির এই নাটকীয় পরিবর্তন, এসবের শেষ কোথায়? আমরা কি তবে এমন এক নতুন ভোরের দিকে এগুচ্ছি যেখানে পুরনো রাজনৈতিক শক্তিগুলো আবারও নতুন রূপে ফিরে আসবে, নাকি উগ্রবাদের যে কালো ছায়া আমাদের চারপাশে ঘিরে ধরেছে তা এই অঞ্চলকে আরো বড় কোনো সংঘাতের দিকে ঠেলে দেবে? দর্শক, ইতিহাস কিন্তু আমাদের শেখায় ষড়যন্ত্রের জাল যতই শক্ত হোক না কেন, চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু সবসময় জনগণের হাতেই এখানে ন্যস্ত থাকে। তবে পরাশক্তিদের এই দাবা খেলায় বাংলাদেশ কি কেবলই একটা গুটি, নাকি নিজের যে ভাগ্য সেই ভাগ্য নিজেই নির্ধারণ করার সক্ষমতা রাখে? আমি মনে করি এটি সময়ই বলে দেবে। আজকের এই ঘোলাটে রাজনীতির মধ্যে দাঁড়িয়ে আমাদের নিরপেক্ষভাবে একটাই আসলে প্রার্থনা করা উচিত, যে দল বা যার মতাদর্শই থাকুক না কেন, রক্তের বিনিময়ে যেন রাজনীতির রাজপথ পিচ্ছিল না হয়। কারণ দিন শেষে যে বুলেটই তৈরি হোক না কেন, তার মূল্য মেটাতে হয় এই দেশের সাধারণ মানুষকে। কিন্তু আন্তর্জাতিক কূটনীতির এই নতুন সমীকরণ এবং গোয়েন্দাদের সতর্ক বার্তা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে, এই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ঝড়ের পূর্বাভাস মাত্র শুরু হয়েছে, আর আসল খেলাটি এখনো বাকি রয়েছে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।